তাহারই পরে মনে সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সায়রা বেগম। যে সময় সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। এই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামালের প্রাথমিক শিক্ষার সুযোগ পাননি। পরিবারে নানা উত্থান পতনের মধ্য দিয়ে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তার মাধ্যমে তিনি বাংলা ভাষা সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা এবং নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবে বরণীয় হননি, জননীর সম্ভাষণায় ভূষিত হয়েছেন। সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কুয়ারকাটা, উদ্যাত্ত পৃথিবী ইত্যাদি। এছাড়াও তিনি কাহিনী, কবিতা, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ নাসিরউদ্দিন স্বর্ণপদক, বিভিন্ন পদকে তিনি ভূষিত হন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধারায়। কবির একজন অনুরাগী পাঠক কবিকে প্রশ্ন করছেন, হে কবি, আপনি নীরব কেন? ফাগুন তো ধারায় চলে এসেছে, বসন্তকাল তো চলে এসেছে। বসন্ত বাড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়? তোমার বন্দনা দিয়ে তুমি কি বসন্তকে বরণ করে নেবে না? বাড়িয়া শব্দের অর্থ বরণ করা। এখন বন্দনা বলতে কি বোঝানো হচ্ছে? বসন্তকালে সকল কবিরা নতুন নতুন গীতি কবিতা লেখে। তো কবির পাঠক কবিকে বলছে যে, হে কবি, তুমি কি তোমার রচনা লিখবা না? বসন্তকে তুমি বরণ করে নেবা না? কহিল স্নিগ্ধ আখি তুলি। কবি সুফিয়া কামাল স্নিগ্ধ চোখ তুলে বলল, দক্ষিণা দুয়ার গেছে খলি, মলয় পর্বত থেকে কি বাতাস আসা শুরু করেছে? দক্ষিণামুখী বাতাস বওয়া শুরু করেছে? তোমার বসন্ত চলে এসেছে? দক্ষিণা দুয়ার গেছে খলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? বসন্তকালে বাতাবি নেবুর ফুল ফোটে। তো কবি প্রশ্ন করছেন তার পাঠককে, ফুটেছে কি আমের মুকুল? আমি কি মুকুল ধরেছে? দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল? দক্ষিণা সমীর তার গন্ধে কি আকুল হয়ে গেছে? দক্ষিণ দিক থেকে কি সেই আমের মুকুলের গন্ধ কি আসছে? এখনো দেখোনি তুমি? কবির পাঠক বলছে, হে কবি, তুমি কি এখনো এইসব কিছু দেখো নাই? কহিলাম, কেন কবি আজ এত উন্মনা তুমি? কবির যে পাঠক সে বলছে, কবি, কেন তোমার মন আজকে এত উদাসীন? উন্মনা উদাসীন। কোথা তব নবপুষ্প শ্বাস? তোমার নতুন পুষ্পশ্বাস কোথায়? তোমার নতুন কবিতা গান কোথায়? সেগুলো? কহিল সে সুদূরে চাহিয়া, সে দূরের দিকে তাকিয়ে বলছে। তার পাঠক যে তাকে এত কিছু বলছে তার সেটা এখনো হেলাদোলা নেই। সে দূরের দিকে তাকাইয়ে বলছে, কি বলছে? অলখের পাথার বাহিয়া কি? হচ্ছে যে বিস্তীর্ণ পর্বত, বিস্তীর্ণ সমুদ্র পাড়ি দিয়ে একটা নৌকা, অলখের পাথার বাহিয়া তরি এসেছে কি? আমাদের অপেক্ষার সমুদ্র পাড়ি দিয়ে নৌকাটা কি এসেছে? এখন নৌকাটাকে বসন্তকাল, আর পাথারটা কি? ঋতুর যে চক্র। বেজেছে কি আগমনী গান? বসন্ত যে এসেছে তার কি আগমনী গান এসেছে, গেয়েছে? ডেকেছে কি সে আমায়? বসন্ত কি আমাকে ডেকেছে? কবি প্রশ্ন করেছেন, বসন্ত কি আমাকে ডেকেছে? শুনি নাই, রাখিনি সন্ধান। আমিও তাই শুনি না, সে আমাকে ডাকে নাই। বসন্ত একটা ঋতু, সে কিভাবে ডাকবে? এটা একটা কেমন কথা না? কিন্তু সে এখানে বলছে যে রাখিনি সন্ধান, বসন্ত আমায় ডাকে নাই, আমিও তাকে কোনো খবর রাখি নাই। কহিলাম, ওগো কবি, রচিয়া লও আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল কে কহিল? কহিল হচ্ছে কবির যে পাঠক, কবির লেখাগুলো যে পড়ে তার একজন বলছে, ও কবি, রচিয়া লও, একটা গান লেখো তুমি, আজও একটা গীতি কবিতা লেখো। বসন্ত বন্দনা, বসন্তের আগমন বার্তা তোমার কণ্ঠে আমরা শুনি, তোমার কণ্ঠ দিয়ে আমরা একটা কবিতা শুনি। এই মোর মিনতি, এইটা আমার অনুরোধ। কহিল সে মৃদু স্বরে, সে খুব স্লো, খুব কম স্বরের ভিতরে সে বলল, নাই হলে হোক না, এবার আর না হোক, সমস্যা কি? আমার গাইতে গান বসন্ত আনিতে বরিয়া। আমার যেই গান তার কি কোন দরকার আছে বসন্তকে আনার জন্য? রহিনী সে ভুলেননি তো, এসেছি তো ফাগুন সারিয়া। আমি যে গান রচনা করি না এজন্য তার আশাটা থেমে থাকে না, সে ঠিকই চলে এসেছে বসন্তকাল। ফাগুনের পরে যে আসার কথা সে তো চলে আসে। কহিলাম, ওগো তুমি কবি, অভিমান করেছো কি তাই? বসন্ত তোমাকে ডাকে নাই তাই কি তুমি অভিমান করেছো? যদিও এসেছে তবুও তুমি করিলে বৃথাই। যদিও বা বসন্ত এসেছে কিন্তু তুমি কি করলে? এটাকে বৃথা করলে, কারণ কি তুমি কোনো রচনা লিখলা না। কহিল সে পরম হেলায়, তার কোনো ধারণা নাই, তার কোনো চিন্তা নাই। এই যে তার পাঠক তাকে বলছে তুমি হেলা করলে বসন্তকালে, তার জন্য তার কোনো মনে কোনো ক্ষোভ নেই। সে বলছে, ফুল কি ফোটেনি শাখে, বৃথা কেন ফাগুন বেলায় বৃথা কেন? ফুল কি ফোটেনি শাখে? আমি যে কবিতা লিখি নাই এই কারণে কি গাছে ফুল ফোটে না? বসন্তের সকল ফুল তো ফুটেছে। পুষ্পারভি লাভেনি কি ঋতুর রাজন?
পুষ্পের সৌন্দর্য থেকে কি ঋতুর রাজা বসন্ত এটা কি মানে বঞ্চিত হয়েছে? না। মাধবী কুড়ির বুকে গন্ধ নাই? মাধবী কুড়ি কি বসন্তের ফুল? এই বসন্তের ফুলের মাঝে কি গন্ধ নেই? আমি যে লিখি না এই কারণে। তার মানে কি কবিকে ছাড়াও বসন্ত চলে এসেছে। করেনি কি আর্ঘ্য বিরাচন? আর্ঘ্য মানে কি জানো? পুজোর উপকরণ। এখানে ফুল দিয়ে মানে বসন্তকে কি স্বাগত জানানোর বিষয়টা বোঝানো হয়েছে। হোক তবু বসন্তের প্রতি কেন এত তীব্র বিমুখতা? কহিলাম। এখন তার পাঠক বলছে তোমার এই বসন্তের প্রতি কেন এত তীব্র মানে রাগ, এত ক্ষোভ, কিসের জন্য? কহিলাম, উপেক্ষায় ঋতুর রাজা কেন কবি দাও তুমি ব্যথা? সে উপেক্ষা করে বলল সে, যে কবিকে বলল যে কেন তুমি ঋতুর রাজা বসন্তকে কষ্ট দিচ্ছ, ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসে। সে মানে কি সুফিয়া কামাল পাঠকের কাছে এসে বলল, কুহিলি উত্তরীরা তলে মাঘের সন্ন্যাসী। কুহিলি মানে কুয়াশা, উত্তরীলা মানে চাদর, মানে কুয়াশার চাদরের তলে মাঘের সন্ন্যাসী, মানে কুয়াশা চলে গেছে, বসন্ত চলে এসেছে। গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। শীতের সময় কোনো পুষ্প থাকে না। এই শীতের পুষ্পশূন্য শীতের থেকে বসন্তের দিকে চলে গেছে। রিক্ত হস্তে তাহাকেই মনে পড়ে, ভুলিতে পারি না কোনো মতে। কাকে? কবি তার স্বামীকে ভুলতে পারছে না। তার স্বামী মৃত্যুবরণ করার কারণে কবি এইবার বসন্তকে বরণ করে নেন নাই। এই কারণে কবির বিমুখতা এত। হে কবি, কবি ভক্ত এখানে কবিকে সম্বোধন করছে। নীরব কেন, উদাসীন হয়ে আছেন কেন? ফাগুন যে এসেছে ধারায়, পৃথিবীতে ফাল্গুন অর্থাৎ বসন্তের আবির্ভাব হয়েছে। তবে বন্দনায়, তোমার রচিত বন্দনা বা গানের সাহায্যে দক্ষিণা বাতাস গেছে খুলি। কবি জিজ্ঞেস করছে বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা। উদাসীন কবি তা লক্ষ্য করেননি এবং এই জিজ্ঞাসা তা স্পষ্ট হয়। বাতাবি লেবুর ফুল অধীর আকুল। বসন্তের আগমনে বাতাবি লেবুতে ফুল এবং আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাসের দিগোদ্দিক সুগন্ধে ভরিয়ে তোলে। এখনো দেখনি তুমি? কবি ভক্তের এই কথায় আমার নিশ্চিত হয়েছে প্রাকৃতিক বসন্তের সব লক্ষণ মূত হয়েছে, অথচ কবিতা লক্ষ্য করেননি। কারণ কি? কবি চিন্তিত, তার মন ভালো নাই, তার স্বামীর বিরাগে মারা যাওয়ার কারণে। কোথায় তব নবপুষ্পশ্বাস? বসন্ত এসেছে, অথচ কবি তোমার নতুন ফুলের ঘর সাজাননি, নিজের ফুলের অলঙ্কার সাজাননি, নিজের কবিতা রচনা করেন। আলথা, অলক্ষ্য, অলথ। তাহারই মনে পড়ে পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। বসন্ত আনিতে ফাগুন সরিয়া। কবি বন্দনায় গান রচনা করে বসন্তকে বরণ করিয়া বসন্ত অপেক্ষা করেনি। ফাগুন আসার সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিতে বসন্ত এসেছে। কইলে বৃথাই, ব্যর্থ করিলে, অর্থাৎ কবি ভক্তদের অনুযোগী বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। পুষ্পারতি, ফুলের বন্দনা বা নিবেদন। পুষ্পারতির লাভে নাকি ঋতুর রাজা বসন্তকে বরণ বা বন্দনার জন্য গাছে গাছে কি ফুল ফোটেনি? কবি যে লেখেন নাই তার জন্য তো এটা বাদ পড়ে রয়নি। মাধবী, বসন্তের লতা বা ফুল। আর্ঘ্য বিরাচন, অঞ্জলি বা উপহার। প্রাকৃতিক বিচিত্র সাজে সজ্জিত ফুল এবং তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে। উপেক্ষায় ঋতুর রাজা কেন কবি তুমি দাও ব্যথা? কবিভক্ত বুঝতে পারছেন না কবি যথারীতি সম্বোধনে বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রয়েছে কেন, মানে বসন্তকে ইগনোর কেন করছে। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। উত্তরীলা মানে চাদর। কুহেলি উত্তরীলা তলে মাঘের সন্ন্যাসী। কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে। পুষ্পশূন্য দিগন্তের পথে। শীতের প্রকৃতি রিক্ততার রূপ। গাছে পাতা থাকে না, ফুল থাকে না, ফল থাকে না। এই রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মনে জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। কবি সেই সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদরের গায়ে পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। তাহারই মনে পড়ে প্রাকৃতিতে বসন্ত এলেই কবির মন জুড়ে আসে শীতের রিক্ত এবং বিচ্ছন্ন ছবি। কবির মনে এই দুঃখ ভারাক্রান্ত, তার নীরবতা। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারেন না, তার সমস্ত মনে সারা জাগিয়ে তুলতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন মনে মানে কোনো আবেদন জানাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখিত প্রথম স্বামী কাব্য সাধনার প্রেরণা এবং পুরুষের আকস্মিক মৃত্যুতে অন্তরে যে বিষণ্ণতা জাগে তাই সুস্পষ্টভাবে ইঙ্গিত হয় তার এই কবিতায়। তাহারই মনে পড়ে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মুহাম্মাদি পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকা? মাসিক মুহাম্মাদি, 1935 সালে। এই কবিতায় প্রাকৃতিক এবং মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্ত হয়েছে। সাধারণভাবে প্রাকৃতিক সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্তের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য যে কবির আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি অনেক ভাব ছন্দ সুর ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদিও কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনায় ভরাতুর থাকে, তাহলে বসন্ত তার সমগ্র সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এই কবিতায় কবি ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এই সাহিত্য সাধনার প্রধান সহায়ক এবং উৎসদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু 1932 খ্রিস্টাব্দে জীবনের প্রচণ্ড শূন্যতা নেমে আসে।
নেমে আসে তার জীবনে, কাব্য সাধনা থেকে নেমে আসে দুঃসাহসিক বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততা হাহাকারে, তাহারই মনে পড়ে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলে উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণায় বিদায় বেদনা। কবিতার আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে নাটকীয়তা, গঠনরীতি থেকে এই সংলাপ নির্ভর রচনা। কবির আবেগময় ভাববস্তুর বেদনা, ঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ আর মাধুমর্জিত যে তাকে সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তো কবিতাটি কোথায় প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়। এখন এই কবিতার মূল ভাব কি? কবির স্বামী মৃত্যুবরণে কবি বিষণ্ণ, এই সময় কবি বসন্ত এলেও কোনো ধরনের বন্দনা, কোনো ধরনের রচনা করে না। কবির এক পাঠক বলছেন, তোমার মুখে আমি বসন্ত বন্দনা শুনবো, কিন্তু কবি বলেছেন আমি তো বন্দনা করলাম না, বসন্ত কেন আসলো, বসন্ত আমার জন্য থামলো না কেন?